প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এসএলএসটি ইংলিশ ইন্টারভিউ ক্লাস, এবং আজকের ক্লাসটা হচ্ছে 5 নাম্বার ক্লাস। এর আগে আমরা ইংলিশ ক্লাস 4টা করেছি, তোমরা দেখেছো। এবং তাছাড়া কিন্তু বিভিন্ন টপিকের উপর দিয়েছি, যেগুলো যে টাইপের প্রশ্নগুলো থাকে, যেমন সরকারি প্রকল্প নিয়ে, বিভিন্ন কমিশন নিয়ে, এগুলো নিয়ে কিন্তু আমরা ইন্টারভিউ ক্লাসগুলো করেছি। তো সেগুলো যেমন দরকার, তেমনি সাবজেক্টের ব্যাপারটাও দরকার। তো চলো আজকে আমরা সেই সাবজেক্টের প্রশ্নগুলো করি। আচ্ছা, আহ, এখানে আমাদের যে ইমেজিনারি ইন্টারভিউটা করা হচ্ছে, সেই ইন্টারভিউতে কিন্তু দুজন স্যার আছেন, একজন ম্যাম আছেন। তো সেরকম একটা ইমেজিনারি ইন্টারভিউয়ে আমাদের প্রশ্নগুলো কিরকম হতে পারে, এবং প্রশ্নগুলোর নিয়েই কিন্তু এখানে আলোচনা চলছে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখবে প্রশ্নগুলো কিন্তু খুবই দরকারি, এবং প্রশ্নগুলো বলার সঙ্গে সঙ্গে, অ্যান্সারগুলো বলার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রশ্নগুলোর কেন করা হচ্ছে বা কি অ্যান্সারটা হওয়া উচিত, বা পারলে না সেক্ষেত্রে কি বলবে, সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো, অ্যাসপিরেন্ট, মে কাম ইন স্যার। তখন এক্সপার্ট, ইয়েস কাম ইন। অ্যাসপিরেন্ট কামিং ইন, গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। আমরা বলেছি দুজন স্যার আছেন এবং একজন ম্যাম আছেন, তো আমাদের অ্যাড্রেসিংটাও সেভাবেই হবে। আচ্ছা, এক্সপার্ট, গুড মর্নিং, বি সিটেড। তখন অ্যাসপিরেন্ট কিন্তু বসে থ্যাংক ইউ বললেন। তো এটাই হচ্ছে প্রথম, আমরা যখন ঢুকলাম তখন আমাদের এটা হবে এরকম করে। এরপরে এরপরে দেখো, আমাদের যখন কোশ্চেন অ্যান্সারটা আরম্ভ হয়ে গেল, তখন এক্সপার্ট ওয়ান, আমাদের এক্সপার্ট ওয়ানের কোশ্চেনগুলো এরকম: এক্সপার্ট, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ব্রিফ। তখন তোমাকে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। আমরা ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, ইন্ট্রোডাকশনটা অলরেডি আমরা করেছি, এর আগের ভিডিওগুলোতে সে সম্পর্কে বলেছি। আচ্ছা, এবার দেখো, আর কিছু প্রশ্ন থাকতে পারে, এই ইন্ট্রোডাকশন ছাড়া আর কিছু প্রশ্ন থাকতে পারে। সেটা হচ্ছে নিজের জায়গাটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, নিজের ডিস্ট্রিক্টটা নিয়ে প্রশ্ন থাকতে পারে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হতে পারো, কেউ বাঁকুড়া থেকে, কেউ বর্ধমান থেকে, কেউ দিনাজপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, মেদিনীপুর থেকে, সবখান থেকে হতে পারো। আমরা আজকে কুচবিহার ডিস্ট্রিক্ট নিয়ে করছি। দেখো, এক্সপার্ট জিজ্ঞেস করলেন, হোয়ার ইউ ফ্রম? অ্যাসপিরেন্ট, স্যার, আই এম ফ্রম কোচবিহার। আচ্ছা, তখন এক্সপার্ট জিজ্ঞেস করলেন, ডু ইউ নো দ্য নেম অফ দ্য লাস্ট কিং অফ কোচবিহার? আচ্ছা, এখানে কিন্তু ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমরা আমাদের সম্পর্কে ডিটেল তথ্য দিয়েছি, যতটা পারা যায় শিক্ষাগত জায়গাটা। আচ্ছা, এবার আসছে জায়গাটার নাম নিয়ে, যখন আসছে তখন কিন্তু আমাদের জানতেই হচ্ছে জায়গাটার নাম নিয়ে, আমরা সেটা জানি বা জানার চেষ্টা করব। তো কি টাইপের প্রশ্ন হয়, যে এই যে জিজ্ঞেস করলো, ডু ইউ নো দ্য নেম অফ দ্য লাস্ট কিং অফ কোচবিহার? আচ্ছা, কোচবিহারের শেষ রাজার নাম তোমার মনে আছে? তখন কিন্তু এটা আমাদের জিজ্ঞেস করতেই পারে। সেটা জিজ্ঞেস করতেই পারে হচ্ছে বিভিন্ন অঞ্চলগুলো নিয়ে। ইংরেজ, যেমন হচ্ছে বিভিন্ন জায়গাগুলো, হুগলিতে কোন বন্দর ছিল, বিভিন্ন জিনিস নিয়ে হতে পারে। তেমন কোচবিহারেও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, কোচবিহার এক সময় রাজার অধীনে ছিল, এবং সেটা ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু আমাদের দেখি যে এটা প্রিন্সলি স্টেট ছিল। তো আমাদের সেভাবেই উত্তরটা দিতে হবে। শুধু এক কথায় যদি আমি বলি যে লাস্ট কিং অফ কোচবিহার, এটা না বলে একটু সাজিয়ে যদি আমরা বলি, তো এরকম করে হবে। দেখো, ইয়েস স্যার, কোচবিহার ওয়াজ এ প্রিন্সলি স্টেট, and the last king was Maharaja Jagat Dipendra Narayan Bhup Bahadur. He was the last Maharaja ruling until Coachbihar acceded to the dominion of India in 1949. তাহলে কিন্তু আমাদের এখানে অনেক কয়েকটা তথ্য দেওয়া হয়ে গেল, যে এটা এক সময় প্রিন্সলি স্টেট ছিল, এবং শেষ মহারাজা ছিলেন মহারাজা জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, এবং তিনি শেষ মহারাজা। কুচবিহার তার আগে অবধি সেই প্রিন্সলি স্টেটটা ছিল, যখন আমাদের ইন্ডিয়ান ডোমিনিয়নে এন্টার করার আগে, দ্যাট ইজ 1949-এ কিন্তু ভারতের অন্তর্ভুক্ত হয়। তো এই জায়গাটা কিন্তু আমরা একই সঙ্গে তুলে ধরলাম আমাদের লাস্ট কিং বলার সাথে সাথে। এই জায়গাটাকে আমরা বলছি কিন্তু একটু এডিশনাল ইনফরমেশন যদি ট্যাকটিক্যালি দেওয়া যায়, শুধুমাত্র আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে দ্য লাস্ট কিং ওয়াজ জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর, এটা কিন্তু বলতে পারতাম। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু এডিশনাল ইনফরমেশন দিয়ে, যে না আমি এই ব্যাপারটাতেও জানি, সেটা যদি করতে পারা যায় সেই পরিস্থিতিতে, তাহলে কিন্তু ভালো। অবশ্য সেই পরিস্থিতিতে কতটা আমাদের মানে আমরা কতটা সেই ব্যাপারটা ট্যাকল করতে পারবো, সেটা একটা ব্যাপার। তবে ঘাবড়ানো ব্যাপার নেই, যদি সেটা বলতে পারো ভালো, না বলতে পারলেও কোনো ক্ষতি নেই, কিন্তু বলার চেষ্টা করবো। আমাদের এই এডিশনাল ইনফরমেশন গুলো কিন্তু বলার চেষ্টা করা উচিত, যার জন্য কিন্তু আমি প্রশ্নটাকে এভাবে একটু সাজিয়ে দিলাম। আচ্ছা, তো এটা এটা এইভাবেই বলবো। আচ্ছা, পরের প্রশ্ন,
এবার আমাদের ফার্স্ট এক্সপার্টই জিজ্ঞেস করলেন, নেম এনি টেম্পল, ফেমাস টেম্পল, দ্যাট ইজ এনি টেম্পল ফেমাস ইন কোচবিহার। কোচবিহারে এরকম কোনো বিখ্যাত মন্দির আছে তোমার জানা আছে? আচ্ছা, তখন অ্যাসপিরেন্ট বললেন, ওয়ান্স ফেমাস টেম্পল ইজ কামতেশ্বরী টেম্পল। It was built by Maharaja Pran Narayan in 1665। তার মানে অনেক পুরনো মন্দির এবং এটা হচ্ছে কান্তেশ্বরী মন্দির। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস একটু আমরা খেয়াল করি যে এবার কিন্তু মনে হচ্ছে যে রিজিওনাল ভাবেই আমাদের সেই ইন্টারভিউগুলো হওয়ার সম্ভাবনা বেশি, সেন্ট্রালি নয়, কারণ এতটা সংখ্যক আমাদের সবাই আছে, যার জন্য কিন্তু এটা রিজিওনাল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো রিজিওনাল হলে কিন্তু আরো রিজিয়নের জায়গাগুলো, বিশেষ করে ডিস্ট্রিক্টের সম্পর্কে একটু ইনফরমেশন বেশি করে রাখা ভালো। যদি সেন্ট্রালি হতো সেই জায়গাগুলো একটু কম হলেও হতো, কিন্তু এই জায়গাগুলোকে কিন্তু নজর দিতেই হবে এবার। আচ্ছা, তাহলে আমরা সেই অ্যান্সারটা দিয়ে দিলাম। কারণ যদি সেই, আমি এই কারণে বলছি যে রিজিনাল হলে দেখো এক্সপার্টও কিন্তু এরকম কাছাকাছি থাকবে, এক একটা রিজিয়নে থাকবে, সুতরাং তারা এই লোকাল তথ্যগুলো জানবেন, তোমাকে জিজ্ঞেস করতেই পারেন। এই রকম দৃষ্টিভঙ্গিতেই কিন্তু আমি এই প্রশ্নটা বা এই জিনিসটাকে দেখতে বললাম। তো সেটা যদি হয় তাহলে আমাদের আহ, নজর রাখা উচিত। আচ্ছা, যার জন্য কিন্তু বলছি ইন্টারভিউ কিন্তু সিলেবাসটা আনলিমিটেড, সিলেবাসটা ভাস্ট, এগুলোকে আমাদের খেয়াল রাখতেই হবে। আচ্ছা, এবার আমাদের সেকেন্ড এক্সপার্ট জিজ্ঞেস করে ফেলেন, আচ্ছা এক্সপার্ট, হ্যাভ ইউ রেড এনি পোয়েম অফ টেনিসন? আচ্ছা, টেনিসনের কবিতা কোনো পড়া আছে তোমার? তখন অ্যাসপিরেন্ট বলছে, ইয়েস স্যার, আই হ্যাভ রেড ইউলিসিস, ইন মেমোরিয়াম, ক্রসিং দ্য বার, এগুলো পড়া আছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করলেন, টু হুইচ এজ ডিড হি বিলং টু? স্যার, অবশ্যই সবসময় আমাদের স্যার এরকম বলা থাকবে, স্যার বা ম্যাম, এগুলো অ্যাড্রেসিং করার সময় বলা থাকবেই, পোলাইটনেস শো করার জন্য একটা আমাদের এগুলো বলা উচিত। আচ্ছা, স্যার, হি বিলংস টু দ্য ভিক্টোরিয়ান এজ। আচ্ছা, এর সঙ্গে এডিশনাল তথ্য আমরা দিতেই পারি, যে যেটা স্প্যান কতটুকু কত সময় ছিল সেই সময়টা আমরা দিতে পারি যদি আমাদের জানা থাকে। তো এটা হচ্ছে স্টার্ট করলেন সেকেন্ড এক্সপার্ট, ইনি হচ্ছেন সাবজেক্ট এক্সপার্ট। আচ্ছা, এবার চলো তাহলে অন্য প্রশ্নগুলো দেখি। আচ্ছা, এক্সপার্ট, ওকে, টেল মি হোয়াট ইজ কগনেট অবজেক্ট? আচ্ছা, কগনেট অবজেক্টটা বলো তোমাকে। আচ্ছা, অ্যাসপিরেন্ট বলছে, স্যার, a cognate object is a verb's object which is etymologically related to the verb। এগুলো আমাদের জানা থাকবে, আমরা রেডি করে নেব। তোমাদের না জানা থাকলে আমার ভিডিও আছে কগনেট অবজেক্ট নিয়ে, এগুলো নিয়ে দেখে নেবে। আচ্ছা, তো কগনেট অবজেক্ট আমাদের ডেফিনেশন আছে, আমরা সেটা বললাম, এবং এক্সপার্ট তারপরে জিজ্ঞেস করলেন অটোমেটিক্যালি যেটা আসা উচিত, গিভ অ্যান এক্সাম্পল অফ কগনেট অবজেক্ট, কগনেট অবজেক্ট সম্পর্কে বলো। অ্যাসপিরেন্ট বললেন, স্যার, অ্যাজ ইন দ্য সেন্টেন্স হি স্মাইলড আ চার্মিং স্মাইল, the object etymologically related to the verb smiled. Therefore, the object smile here is a cognate object। তাহলে কিন্তু এই অ্যান্সারটা কিন্তু আমাদের চলে আসলো। আচ্ছা, এবার হচ্ছে তাহলে আমরা কগনেট অবজেক্ট পেয়ে গেলাম, এবং কগনেট অবজেক্ট নিয়ে আমাদের যে এক্সাম্পল সেটাও আমাদের হয়ে গেল। প্রশ্নটা করলেন ভালো, এই টাইপের গ্রামাটিক্যাল প্রশ্ন আমাদের করবেন, আমরা প্রস্তুত থাকবো। একদমই যে সাদামাটা হবে তা নয়, কিন্তু আমাদেরকে কিন্তু এরকম বিভিন্ন প্রশ্নগুলো রেডি থাকতে হবে অ্যান্সারের জন্য। আচ্ছা, এবার দেখো একটা মজার প্রশ্ন। আচ্ছা, এক্সপার্ট, ইংলিশ ইজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল, ইট ইজ টট ইন স্কুলস, ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টিচিং অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য টিচিং অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ? দেখো, এটা কিন্তু হচ্ছে আমাদের ইংলিশ পেডাগজি থেকে নেওয়া। তো আমাদের কিন্তু জিজ্ঞেস করলো যে দেখো, তুমি যখন ইংলিশ শেখাতে যাবে, ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টিচিং এর সঙ্গে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের টিচিং এর ডিফারেন্সটা কোথায়? খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, আমাদের কি অ্যান্সার হওয়া উচিত? অ্যাসপিরেন্ট, স্যার, the difference between the teaching of first language and the teaching of second language and that of the বলতে পারো that of the second language is that while teaching the first language we only aim at literary aspects, but while teaching the second language we aim at the development of the four language skills। এবার কিন্তু আমরা উত্তরটা দিয়ে দিলাম, এবং আমাদের জেনে রাখা উচিত ইংলিশ পেডাগজি থেকে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে দুটো ডিফারেন্স কোথায়। তুমি শেখাতে যাবে বাংলা ল্যাঙ্গুয়েজ, তুমি শেখাতে যাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে একটা ডিফারেন্স আছেই। তো ডিফারেন্সটা কিরকম? ডিফারেন্স হচ্ছে যখন আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখাই তখন কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শেখার সময় আমাদের
উদ্দেশ্যটা থাকে তার লিটারি সাইডগুলোকে দেখানো, কারণ ও মাতৃভাষাটা জানে, ওকে আর সেই মাতৃভাষাটা শেখানোর সেরকম প্রয়োজন নেই, কিন্তু লিটারি অ্যাসপেক্টের দিকে আমরা নজর দেবো। এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন আমরা টিচিং করছি তখন কিন্তু আমাদের এইমটা থাকে হচ্ছে ডেভেলপমেন্ট অফ ফোর ফোল্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস। ফোর ফোল্ড, 4 ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা আছে সেটা কিন্তু সেটার উন্নতি করানো, এটাই কিন্তু মূল টার্গেট থাকে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো। দের ইজ আ ডিফারেন্স বিটুইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ টিচিং আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টিচিং। ওকে, তাহলে খুব সুন্দর প্রশ্ন, আমাদের সাজিয়ে রাখা উচিত, লিখে রাখা উচিত যত্ন করে। আচ্ছা, এবার আসি আমরা পরের প্রশ্নে। আচ্ছা, এক্সপার্ট, হোয়াট আর দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস? আচ্ছা, তুমি তো 4টা ল্যাঙ্গুয়েজের কথা বললে, ল্যাঙ্গুয়েজ স্কিলের কথা, তো সেই 4টা কি কি? তো অ্যাসপিরেন্ট স্যার, দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিলস আর রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং। 4 ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল আমাদের আছে, এবং 4 ধরনের ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে আমরা জানি রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিং। এটা আমরা বলছি কিন্তু ইংলিশ পেডাগজিটা একটু দেখা উচিত। সো এটাই আমাদের আমাদের দেখতে হবে। চলো তাহলে পরের অ্যান্সারে আসি, পরের প্রশ্নে। আচ্ছা, দেখো এই প্রশ্নটা, এক্সপার্ট, ইফ আ স্টুডেন্ট ইন ইউর ক্লাস ফেইলস টু আনসার ইউর কোশ্চেন, হোয়াট উইল ইউ ডু অ্যাজ এ টিচার? এই প্রশ্নটা কিন্তু আমাদের আবার ক্লাসরুম টিচিং নিয়ে আসে। অ্যাসপিরেন্ট স্যার, I will try to know the reason behind his inability to answer my questions. If I find that he has any deficiency in understanding the lessons, I will try my best to make it clear to him in the classroom. If he fails to understand the topic and answer my questions again, I will arrange a remedial class for him. In doing so, he will be able to overcome his deficiency in that lesson. তাহলে এটা কিন্তু আমাদের একটা প্রশ্ন রেডি করে নিতে হচ্ছে, যে যদি কোনো ছাত্র আমার প্রশ্ন বুঝতে পারছে না, প্রশ্নের অ্যান্সার দিতে পারছে না, তখন কিন্তু আমি সেই প্রশ্নের তার না বোঝার কারণটা, তার উত্তর না দেওয়ার কারণটা খুঁজে বের করার চেষ্টা করব। যদি সে বুঝতে না পারে তাকে আবার ক্লাসরুমে বোঝাবো, যদি ক্লাসরুমেও বুঝতে না পারে তার জন্য আমি রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব, এবং রেমিডিয়াল ক্লাসে যদি ব্যবস্থা করি তাকে স্পেশালি সেই জায়গাটা যদি বুঝিয়ে দিই, তাহলে কিন্তু তার এই ব্যাপারে কিন্তু ডেফিসিয়েন্সিটা থাকবে না, তার আর মানে না জানাটা থাকবে না, সে ব্যাপারটা জানতে পারবে, বুঝতে পারবে, এবং সে লেসনটা সম্পর্কে তার একটা ভালো ধারণা হবে এবং সে উত্তরটা দিতে পারবে। তাহলে এটাই আমাদের খুব সুন্দর একটা প্রশ্ন, এবং খুব সুন্দর ভাবে এই প্রশ্নটাকে অ্যান্সারটাকে সাজিয়ে নেবে, না হলে আমাদের অ্যান্সারটাও ইউজ করা যেতে পারে। তো এই প্রশ্নের অ্যান্সারটাকে আমরা এভাবেই লেখার চেষ্টা করব এবং এটাকে এভাবে রেডি করার চেষ্টা করব, বারবার বলি। আচ্ছা, পরেরটা আসি। ওকে, let it write down. This is a sentence and we are asked to change it into passive voice. Expert কিন্তু এক্সপার্ট হচ্ছে জিজ্ঞেস করলেন, তখন অ্যাসপিরেন্টকে বললো ইউ ক্যান ইউজ পেন অ্যান্ড পেপার। তখন অ্যাসপিরেন্ট টেকিং পেন অ্যান্ড পেপার নিলেন, নেওয়া হলো, নেওয়ার পরে আবার কিন্তু দেখো একটা সেন্টেন্স বললো, সেন্টেন্সটা কিন্তু সঠিকভাবে জানা উচিত। তখন কিন্তু আমরা প্রশ্নটাকে আবার করতে পারি, স্যার আমি তো সেন্টেন্সটা ঠিক মতো শুনতে পারিনি, তো আমাকে আবার সেন্টেন্সটা বলুন। এই টাইপের পরিস্থিতি কিন্তু অ্যারাইজ হতেই পারে একটা কনভারসেশনের মধ্যে বা একটা এরকম ইন্টারভিউর মধ্যে, কিন্তু এই জায়গাগুলো আসবে। তখন কি বলা উচিত? পার্ডন মি স্যার, ইফ ইউ রিপিট দ্য সেন্টেন্স। তখন আমরা কিন্তু এভাবে বলতে পারি। তখন এক্সপার্ট আবার বলবেন চেঞ্জ দ্য ভয়েস, লেট ইট রাইট ডাউন, এটাকে ভয়েস চেঞ্জ করো। আচ্ছা, তখন এক্সপিরিয়েন্ট কি করলো? এক্সপিরিয়েন্ট হচ্ছে লিখে নেওয়ার পরে এটাকে অ্যান্সার এবার দেবে। স্যার, দ্য প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স উইল বি লেট ইট বি রিটেন ডাউন। তখন কিন্তু এইভাবে এটা করার পরে পেন অ্যান্ড পেপার নেওয়ার পরে সেটাকে লিখে অ্যান্সারটা দিল যে হ্যাঁ এটার ভয়েসটা এরকম হতে পারে। এই পরিস্থিতিগুলো কিন্তু আসবে। এটা আমরা জাস্ট একটা উদাহরণ। তো এটার পরিস্থিতির জন্য আমাদের রেডি থাকতে হবে, আমরা রেডি থাকবো। আচ্ছা, পরের প্রশ্নে আসি। আচ্ছা, এই থার্ড এক্সপার্ট কোশ্চেন, এবার থার্ড এক্সপার্ট কিন্তু আমাদের ম্যাম একজন। আচ্ছা, ম্যাম কি প্রশ্ন করলেন? এক্সপার্ট প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কোন খবরের কাগজ পড়ো? তখন আমাদের অটোমেটিক্যালি যে প্রশ্ন, অ্যান্সার, ম্যাডাম আমি সাধারণত আনন্দবাজার পত্রিকা, বর্তমান, এই খবরের কাগজগুলো পড়ি, তাছাড়া ইংরেজি খবরের কাগজ দ্য স্টেটসম্যানও পড়ি। এটা আমরা বলে দিলাম, বাংলা ইংরেজি দুটোই, যেহেতু আমরা ইংরেজির, না হলে হয়তো আমরা এটাকে অ্যাভয়েডও করতাম। আচ্ছা,
এই প্রশ্নটা কিন্তু বাংলাতে, আবার দেখো আমরা কিন্তু ডাবল বলছি যে শুধুমাত্র বাংলাতেই মানে ইংলিশে হবে এরকমটা নয়। আহ, আমাদের সাবজেক্ট এক্সপার্টের প্রশ্নগুলো ইংলিশে আমরা এক্সপেক্ট করছি, কিন্তু অন্যান্য যারা এক্সপার্ট থাকবেন তারা বাংলাতেও বলতে পারেন, এরকম একটা পরিস্থিতি কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া। আচ্ছা, এইবার দেখো ব্যাপারটা। তখন জিজ্ঞেস করলেন এক্সপার্ট, আচ্ছা তুমি খবরের কাগজ দেখেছো? তখন হ্যাঁ ম্যাডাম, এখানে আসার আগে আমার একটু খবরের কাগজ দেখার সুযোগ হয়েছিল। এটা আমরা বললাম হ্যাঁ ম্যাডাম, এটা সুযোগ হয়েছিল, আমি দেখেছি আজকে। অবশ্যই দেখে যেতে হবে, আমি যখন ফার্স্ট ক্লাসেই বলেছি তখন বলেছি কিন্তু খবরের কাগজ অবশ্যই দেখতে হবে। তখন এটা কিন্তু আমাদের দেখতেই হচ্ছে। ম্যাডাম জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, এসআইআর নিয়ে এখন খবরের কাগজে প্রায়ই লেখা হচ্ছে, এই এসআইআর এর পুরো নাম কি? তখন অ্যাসপিরেন্ট একটু ভেবে, অ্যাসপিরেন্টের কিন্তু এটা জানা নেই, তখন অ্যাসপিরেন্ট কি করবে সেই উত্তরটা কিন্তু আমরা পসিবলি রেডি করে দিচ্ছি। যদি জানা থাকে তো সেটা বললেই, এবং যদি জানা না থাকে সেই পরিস্থিতিতে, এটা একটা স্যাম্পল কোশ্চেন, এরকম হতেই পারে। তো তখন আমরা কি বলবো? তখন আমাদের কিন্তু সেটাকে স্বীকার করে নিতে হবে যে না, আমি এটা জানি না। কিন্তু তুমি ভুল উত্তর দিলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না, বা কোনো কনফিউশন রেখে উত্তর দিলে সেটা কিন্তু আদৌ ঠিক হবে না। সুতরাং আমাদের কিন্তু এটা বলতেই হবে, স্যার, সরি ম্যাম, এসআইআর এর পুরো নামটা আমার জানা নেই, আমার এটা সত্যিই জানা উচিত ছিল, এরপর থেকে এই ব্যাপারগুলোতে আমি আর একটু সজাগ থাকবো। এটা কিন্তু তোমাকে স্বীকার করে নিতেই হবে, একদম খোলাখুলি অনেস্টলি স্বীকার করে নিতে হবে যে না, এটা আমার জানা নেই। এবার তুমি সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার উত্তর চেষ্টা করছো, ভুল উত্তর দেওয়ার চেষ্টা করছো, এটা কিন্তু কখনোই কাম্য নয় এবং কখনোই করবে না। না জানা থাকলে একদম অনেস্টলি স্বীকার করে নিবে, না আমার জানা নেই, আমার জানা উচিত ছিল, অ্যাজ এ স্টুডেন্ট আমার জানা উচিত ছিল, সাধারণ মানুষ হিসেবেও জানা উচিত ছিল, কিন্তু আমি জানি না, কিন্তু এই ব্যাপারগুলোতে আমি আরো সজাগ থাকবো। এটা কিন্তু একদম মানে আমাদের সবাইকে নজর রাখতে হবে। এই বারবার আমি রিপিট করছি এই জায়গাটা, যে এটা কিন্তু একদম অ্যালার্ট থাকবে যে না, এই টাইপের ভুল উত্তর দিবে না। ভুল উত্তর দিলেই কিন্তু এর ইমপ্রেশনটা অন্যরকম হয়ে যায়, যে তুমি অন্য কিছু শো করার চেষ্টা করছো, বেশি চালাক হওয়ার চেষ্টা করছো, সেই জায়গাগুলো নয়। কিন্তু আমরা ফার্স্ট মানে আমাদের এবিসিডি ক্লাসেই বলছি যে ওভার কিছু না, ওভার নয়। তো সেটা সেই জায়গাটাই আমরা অনেস্টলি সেটাই স্বীকার করব। আচ্ছা, এবার এক্সপার্ট কি বললেন, তাহলে কিন্তু তুমি স্বীকার করে নিলে যে তুমি জানো না, এবং অনেকেই জানো না, তোমরা এখন কিন্তু জেনে নিবে এটা। আচ্ছা, এক্সপার্ট এবার বললেন, ম্যাডাম বললেন, আচ্ছা তাহলে খবরের কাগজের কোন টপিকগুলোতে তোমার খুব ভালো লাগে? তুমি তো দেখছি এই যে ব্যাপারটা নজর দেওনি, তো নিশ্চয়ই অন্য টপিকগুলো তোমার ভালো লাগে, নিশ্চয়ই তুমি দেখেছো, যখন অন্য টপিকগুলো দেখেছো। আচ্ছা ম্যাডাম, আমি সাধারণত খবরের কাগজের মধ্যে খেলা এবং পরিবেশ সংক্রান্ত ব্যাপারগুলোর দিকে একটু বেশি নজর দিই। এটা তো বলতেই হবে, যেহেতু তুমি ওটা দেখোনি, দেখো এবার কিন্তু তোমাকে আবার একটু বলতেই হচ্ছে। এবং এবার তোমাকে আর একটা জিনিস খেয়াল করতে হবে, যে দেখো তোমাকে ঘুরিয়ে ফিরে কিন্তু খেলাটার দিকে নজরটা টানতে হবে। এবার বলতে হবে তোমাকে, দেখো পরিবেশ সংক্রান্ত যদি আবার জিজ্ঞেস করে, তখন কিন্তু একটু বিভিন্ন পরিস্থিতি অ্যারেঞ্জ করে যেতে পারে। যদি না জানা থাকে, সেফ হচ্ছে খেলা নিয়ে আলোচনা করা এবং খেলাটা দেখা। আচ্ছা, এইবার হচ্ছে তুমি বলে ফেললে, দেখো এডিশনাল যোগ করে দিলাম ওই জন্য, মানে চালাকি জাস্ট, মানে আমরা এইগুলো নিজের সেফের জন্য এইগুলো চালাকি, এই অর্থে বলছি যে অন্য কোনো কিছু না, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এই জায়গাটাকে আমি জানি ভালো, সেই জায়গাটাকেই আমি প্রশ্ন করলে আমার উত্তর দিতে সুবিধা হবে, সেই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু এটা করা। দেখো, কিন্তু ওভার নয় সেটা। আচ্ছা, এবার কি বললাম, আমরা খেলার খবর যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ি। হ্যাঁ, আমার খেলাটা ভালো লাগে, আমি খেলার খবরটা যথেষ্ট মনোযোগ দিয়ে পড়ি, এই জায়গাটাকে। অর্থাৎ জায়গাটা এরকম যে আপনি খেলার খবর জিজ্ঞেস করেন, আমাকে জিজ্ঞেস করলে আমি পারবো, এই জায়গাটা। এবার নিশ্চয়ই তুমি এই কথাটা বলার পরে ম্যাডামের মনে যদি কোনো প্রশ্ন জাগে যে হ্যাঁ খেলা নিয়ে জিজ্ঞেস করি, তখন কিন্তু তোমাকে খেলা নিয়ে জিজ্ঞেস করবে, তখন কিন্তু পরিবেশটাকে তখন তোমার একটু অ্যাভয়েড হয়ে যাবে। এই জায়গাটাকে আমরা ফোকাস করার চেষ্টা করছি, যে দেখো এই সাইকোলজিক্যাল এই দিকগুলোকে কিন্তু নজর দিতেই হবে। তোমাকে আগ বাড়িয়ে দু একটা কথা বলতে হবে, যাতে মোড়টাকে সেদিকে ঘুরে যায়। তার জন্য কিন্তু আমাদের এটা খুব জরুরি। তাহলে আমাদের এই এক্সপার্ট ম্যাম ভালো একটা প্রশ্ন করলেন, খুব সুন্দর একটা প্রশ্ন করলেন, আমাদের কমন টপিকের, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর একটা প্রশ্ন করলেন, খুব ভালো প্রশ্ন। তো আমাদের এই টাইপের প্রশ্নের দিকে কিন্তু নজর রাখতে হবে, এবং অবশ্যই নিউজ পেপারটাকে কিন্তু ফলো করতে হবে। এটা হচ্ছে একদম খুব ভালো একটা জিনিস, যেটা নিউজ পেপারটাকে তোমাকে ফলো করা। আগের দিন তো করতেই হবে, কয়েকদিন ধরেই করতে হবে। আমি কিন্তু এখন থেকেই ফার্স্ট ক্লাসেই বলেছি যে এটা করবে, এবং এখন থেকেও সেটা করতে হবে, এবং পরীক্ষার দিনও করতে হবে। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাসের ইন্টারভিউ ক্লাসের আলোচনা।
Thank you for watching the video. Please subscribe the channel Let's Learn Blooming Birds and stay tuned.